নুন আনতে গিয়ে পান্তা ফুরায় এই লোকটির, এমনকি অনেক সময় ধারের টাকা পরিশোধ করতে না পারায় মুখ লুকিয়ে চলতে হয়। আজ আমরা দেখব লোকটি কিভাবে সামান্য ব্যাংক কর্মচারী থেকে অনেক কোটিপতি হয়ে যায়। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আজকের মুভিটির নাম হলো লাকি ভাস্কর। তো চলুন শুরু করা যাক। 19শে মার্চ 1992 বম্বে শহরে সকালের আলো ফোটার সাথে সাথেই ভাস্কর বের হয় মর্নিং ওয়াকে। মর্নিং ওয়াক শেষে টুকটাক জিনিস কিনে যখন সে বাড়ি ফিরছিল তখন সিবিআই অফিসারেরা তার রাস্তা আটকে দেয়। চিফ ইনভেস্টিগেশন অফিসার লক্ষণ রাও ভাস্করকে গাড়িতে তুলে নেয় এবং বলে তার বিরুদ্ধে ইনকোয়ারি হবে। এরপর ভাস্করকে নিয়ে চলে যায় মাগাদা ব্যাংকে। মূলত এই ব্যাংকেই চাকরি করত ভাস্কর। সে দুদিন আগেই এই ব্যাংক থেকে রিজাইন করেছিল। তো যাই হোক, খুব সকাল হয়, ব্যাংকের কার্যক্রম তখনও শুরু হয়নি। ভাস্কর লক্ষণ রাওকে জিজ্ঞেস করে তার অপরাধ কি। লক্ষণ রাও ভাস্করকে বলে তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাংকের ফান্ড মিসইউজ করা এবং ব্যাংকের রিসিট ফ্রড করা। তখন ভাস্কর অফিসারের কথায় চুপ হয়ে যায় এবং তাদের ইনকোয়ারি চালিয়ে যেতে দেয়। এই সময় ভাস্করের কাছে ফোন আসে তার স্ত্রীর এবং সে জানায় সিবিআই লোকেরা তাদের বাড়িতে সার্চ করছে। ভাস্কর স্ত্রীকে অফিসারদের কোঅপারেট করতে বলে। তো কথা হলো, এই যে ভাস্কর চুপচাপ আছে এর কারণ কি? সে কি আসলেই অপরাধী? তা জানতে হলে আমাদের 3 বছর পিছিয়ে যেতে হবে। সাল 1998। ভাস্কর এই ব্যাংকেরই একজন সাধারণ কর্মচারী ছিল। তার মাসিক বেতন ছিল মাত্র 6,000 টাকা আর ব্যাংক লোন ছিল 36,000 টাকা। সেই সাথে টুকটাক ধার বাকি তো ছিলই। ভাস্কর চাকরির ক্ষেত্রে নিজের কাজের ব্যাপারে অনেক ডেডিকেটেড ছিল। সে 3 বছরে 3বার সেরা এমপ্লয়ি হওয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। আপাতত তার টার্গেট এমআর বা অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পোস্টের উপরে, কারণ 1 মাস পরে বর্তমান এমআর রিটায়ার করবে। তাই ভাস্করের ধারণা সে নিজেই এই পদটা পাবে। আরেকটা জিনিসের উপরে দুর্বলতা ছিল ভাস্করের, সেটি হলো মারুতি 800 মডেলের গাড়ি। এই গাড়িটা ব্যাংকের সম্পত্তি। গাড়িটা যার ছিল সে এই ব্যাংকের লোন শোধ করতে পারেনি, তাই ব্যাংক গাড়িটি জব্দ করেছিল। গাড়িটি দেখে ভাস্করের অনেক লোভ হয়। সে সবসময় ভাবে এই গাড়িটা যদি সে কিনতে পারতো, কিন্তু তার আগে তো নিজের নেওয়া লোনগুলো শোধ করতে হবে, তা না হলে এরকম স্বপ্ন দেখা বৃথা। যাই হোক, বেতনের টাকায় ঠিকমতো চলতে পারে না ভাস্কর, তাই সে একটা সাইড ইনকামের পথ বের করে নেয়। ব্যাংকে আসা কাস্টমারদের সে ফর্ম পূরণ করে দিত আর এভাবে এক্সট্রা কিছু টাকা নিত। তো কাজ শেষ করে বাড়ি ফেরার সময় কলোনির ভেতর দিয়ে যাবার সময় অনেক মানুষ ভাস্করের দিকে বিরক্তি ভরে তাকাতো, কারণ তারা সবাই ভাস্করের কাছে টাকা পায়। ভাস্কর অবশ্য তাদের আজ দেব কাল দেব বলে ঠিক মানিয়ে নেয়। এতগুলো চোখকে ফাঁকি দিয়ে শেষমেশ ভাস্কর বাড়িতে পৌঁছায়। ভাস্করের বাড়িতে আছে তার বাবা প্রহ্লাদ, যিনি একসময় চার্টার্ড অ্যাকাউন্টেন্টে ছিলেন এবং রিটায়ারমেন্টের পরে বন্ধুর সাথে ব্যবসা শুরু করেন, কিন্তু ওনার বন্ধু ওনাকে ধোকা দিয়ে সব টাকা মেরে দেয়। তারপর সেই থেকে উনি আর কারোর সাথে সেভাবে কথা বলেন না, ঘর থেকেও বের হন না। ভাস্করের মা ছোটবেলাতেই মারা গিয়েছে। এক ভাই আছে যে ইঞ্জিনিয়ার, বোনটা পড়ছে ডিগ্রি কলেজে। এছাড়া ভাস্করের স্ত্রী এবং এক ছেলে রয়েছে। এ হলো ভাস্করের ফ্যামিলি। এদের নিয়ে কোনো রকমে কষ্ট করে তার দিন কাটছে। যাই হোক, আজ রাতে ভাস্করের শালার ছেলের জন্মদিন, তো এই জন্য তারা সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন ভাস্করের স্ত্রী সুমতি বলে তাদের কোনো একটা গিফট নিয়ে যাওয়া উচিত, কিন্তু ভাস্করের কাছে গিফট কেনার মতো কোনো টাকা ছিল না। তাই তারা বাধ্য হয়ে ছেলে কার্তিকের প্রিয় খেলনাটা গিফট হিসেবে নিয়ে যায়। ভাস্কর গরিব ছিল বলে শ্বশুরবাড়িতে সে কোনো সম্মান পেত না, কেউ তার সাথে ভালো ব্যবহারও করতো না। সবাই যেন তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করত। ভাস্করের জন্য তার স্ত্রী ছেলেও সেখানে তেমন গুরুত্ব পেত না। সুমতির মা চায় সে ভাস্করকে ছেড়ে দিক, উনি সুমতির আবার বিয়ে দিবেন। মায়ের মুখে কথাটা শুনে সুমতি খুব আপসেট হয়। এরপরে সে আরেকটা আপসেট হওয়ার মতো ঘটনা ফেস করে। জন্মদিনের কেক কাটার পর সুমতির বৌদি বাচ্চাদের কেক দিচ্ছিল, সেখানে কার্তিকও ছিল। সে কার্তিককে একটা ছোট পিস দেয়। কার্তিক একটা বড় পিস চাইলে সে কার্তিককে বলে তুমি এতটুকুই ডিজার্ভ করো। আড়াল থেকে দৃশ্যটা দেখার পরে সুমতি অনেক রেগে যায়। সে তখন কার্তিক আর ভাস্করকে নিয়ে বের হয়ে যায়। এরপরে তারা একটা ক্যাফেতে আসে। কার্তিকের খিদে পেয়েছিল, তাই ভাস্কর বার্গার আনতে যায়, কিন্তু তার কাছে 3টা বার্গার কেনার মতো টাকা ছিল না। সে দোকানদারকে বলে 2টা বার্গার দিতে। দোকানদার ভাস্করের পরিস্থিতি বুঝতে পেরে 2টার দাম নিয়ে তাকে 3টা বার্গারই দেয়। খাবার পেয়ে কার্তিক খুব খুশি হলেও সুমতি অনেক আপসেট হয়ে থাকে। এরকম অভাব দুর্দশা অপমান তাচ্ছিল্য সে আর সহ্য করতে পারছিল না। ভাস্কর ভরসা দেয় একদিন সব ঠিক হয়ে যাবে। এবারের মতো সে কোনো রকমে সুমতিকে শান্ত করে নেয়। পরের দিন অফিস যাওয়ার পরে ভাস্করের কাছে অ্যান্টনি নামের একজন লোন করতে আসে। অ্যান্টনি গতকালও লোনের জন্য এসেছিল, কিন্তু লোকটার কাছে বন্ধক রাখার মতো কিছুই ছিল না, তাই ভাস্কর তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। তবুও লোকটা তার পিছু ছাড়ছে না। ভাস্কর তার বন্ধু এবং অফিসের পিয়ন সাম্বাকে বলে এই লোকটাকে হ্যান্ডেল করতে। সাম্বা উল্টো ভাস্করকে বলে সে যেন অ্যান্টনিকে হেল্প করে এবং অ্যান্টনির ইলেকট্রিক পার্টসের বিজনেস আছে। সে মালয়েশিয়া থেকে 30টা টিভি আনিয়েছিল, যেগুলোর দাম 2.5 লাখ টাকা।
থাকতো যে জাহাজে টিভিগুলো আসার কথা সেই জাহাজের ক্যাপ্টেন অ্যান্টনির বন্ধু। তার সাথে অ্যান্টনির ডিল হয়েছিল যে অ্যাডভান্স 50,000 টাকা দেবে আর মাল ডেলিভারির পরে বাকি 2 লাখ টাকা পরিশোধ করে দিবে। কিন্তু তার বন্ধু এখন বেঁকে বসেছে। সে বলেছে তাকে পুরো টাকা পরিশোধ করলে তবেই ডেলিভারি দেবে, না হলে টিভিগুলো নিলামে তুলবে। এজন্যই অ্যান্টনির লোনের প্রয়োজন। এদিকে সাম্বা ভাস্করকে বুদ্ধি দেয় ভাস্করের শালা কন্ট্রাকশন কাজে প্রচুর টাকা কামিয়েছে, সে যদি 2 লাখ টাকা ম্যানেজ করে দিতে পারে তাহলে টিভিগুলো ছাড়িয়ে নিতে পারবে অ্যান্টনি। আর বর্তমানে ইন্ডিয়াতে টিভির যেমন চাহিদা তেমনি দামও বেশি। অ্যান্টনি টিভিগুলো বিক্রির পরে লাভের একটা অংশ ভাস্কর আর সাম্বাকে দেবে। ভাস্কর সাম্বা আর অ্যান্টনির প্রস্তাবে হ্যাঁ না কিছুই বলে না, সে ভেবে দেখবে জানিয়ে অ্যান্টনিকে আপাতত বিদায় করে দেয়। পরের দিন সকালে ভাস্কর বাড়ি থেকে অফিসের জন্য বের হচ্ছিল, তখন তার এক পাওনাদার যার নাম পাটেল ভাই তাকে আটকায়। এই লোক ভাস্করের কাছে 10,000 টাকা পেত। সে ভাস্করের সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং অনেক অপমান করে এবং ভাস্করের স্কুটারটা নিয়ে চলে যায়। স্কুটার না থাকায় ভাস্কর ট্যাক্সিতে করে অফিসে যাওয়ার প্ল্যান করে, কিন্তু তার কাছে ভাড়া ছিল না, তাই দৌড়ে সে অফিসে যায়। আর অফিসে গিয়ে সে আর একটা শক খায়, তার যে প্রমোশন পাওয়ার কথা ছিল সেই প্রমোশনটা অন্য কেউ পেয়ে গিয়েছে। এটা নিয়ে ভাস্কর খুব আপসেট হয়ে যায়। এর মধ্যে সাম্বা একটা রেফারেন্স লেটার ভাস্করকে দেখায় এবং বলে এই জিএম স্যার সুধীরের কাছে টাকা খেয়ে তার নাম জিএম স্যারের কাছে সাজেস্ট করেছিল। এই লেটারে সুধীর ছাড়া আর কাউকেই রেফার করা হয়নি। এটা দেখে ভাস্কর খুব রেগে যায়। সে সোজা এজিএম স্যারের কাছে গিয়ে এটা সেটা বলতে শুরু করে। তখন এজিএম স্যারও বেশ রেগে যায় আর বলে ভাস্কর যে চাকরির পাশাপাশি মানুষের ফর্ম পূরণ করে টাকা নেয় এটা তিনি জিএম স্যারের কাছে বলে দিবেন। এটা শুনে ভাস্কর অনেক ঘাবড়ে যায় এবং চাকরি বাজাতে সে এজিএম স্যারের হাত পা ধরে কান্নাকাটি শুরু করে। শেষে অন্য অফিসারদের সুপারিশে এজিএম এবারের মতো ভাস্করকে মাফ করে দেয়। তবে এই ঘটনা থেকে ভাস্কর শিক্ষা পায় ভালো মানুষ হয়ে এই দুনিয়ায় টেকা যাবে না, সে এবার ভিন্ন পথে পা বাড়ায়। ভাস্কর অ্যান্টনিকে ডাকে এবং তাকে 2 লাখ টাকা তুলে দেয়। অ্যান্টনিকে টাকা দিতে দেখে সাম্বা জিজ্ঞেস করে ভাস্কর এত টাকা কোথায় পেল। তখন ভাস্কর বলে সে ব্যাংকের ভোল্ট থেকে এই টাকা নিয়েছে। তখন সাম্বা ঘাবড়ে যায়, কারণ এই কথা জানাজানি হয়ে গেলে জেল জরিমানা হয়ে যাবে আর ভাস্করের মতো সৎ মানুষের এইসব কাজ মানায় না। ভাস্কর তখন বলে 2 দিন পরে বাবাকে হাসপাতালে চেক আপে নিয়ে যেতে হবে, 1 সপ্তাহ পরে বাচ্চার স্কুলের ফিস দিতে হবে, ভাই বোনের কলেজের ফিস দিতে হবে, অথচ তার কাছে বাড়ি ফেরার জন্য বাসের টিকিট কাটার টাকাও নাই। দেয়ালে যখন পিঠ ঠেকেই গিয়েছে তখন আর সততা দিয়ে কি হবে, তাই এবার ভাস্কর সব ধরনের রিস্ক নিতেই রাজি আছে। যাই হোক, অ্যান্টনিকে টাকা দিয়ে ভাস্কর বলে তার টিভিগুলো বিক্রি করে যা লাভ হবে তার 20% শেয়ার তাকে আর সাম্বাকে দিতে হবে। অ্যান্টনি ভাস্করের কথায় রাজি হয়ে যায়। এরপরে ভাস্কর বাড়ি ফিরে আসে। অ্যান্টনির 2 ঘন্টা পরে টাকা ফিরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু অ্যান্টনির নামগন্ধ খুঁজে পাওয়া যায় না। তাই ভাস্কর অনেক উল্টোপাল্টা কথা ভাবতে শুরু করে। টেনশন করতে করতে ভাস্করের চোখটা একটু লেগে আসছিল। তখন সমিতি তাকে ডেকে বলে সাম্বা এসেছে। ভাস্কর দ্রুত বাইরে গিয়ে দেখে সাম্বার সাথে অ্যান্টনিও হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাকে দেখে ভাস্করের দেহে প্রাণ ফিরে আসে। অ্যান্টনি ভাস্করকে লোনের 2 লাখ টাকা ফিরিয়ে দেয়, পাশাপাশি 50,000 টাকা লাভের শেয়ারও দেয়। টিভিগুলো বিক্রি করে অ্যান্টনি 2.5 লাখ টাকা লাভ করেছে। ভাস্কর অ্যান্টনির সততা দেখে তাকে আনন্দে জড়িয়ে ধরে এবং লাভের টাকা নিয়ে ভাস্কর পাটেলের কাছে চলে যায় এবং তার ধার শোধ দিয়ে নিজের স্কুটার ছাড়িয়ে নিয়ে আসে। আর এরপর থেকে ভাস্করের জীবনের পালাবদল শুরু হয়। ভাস্কর অ্যান্টনির কাছে শুনেছিল ইন্ডিয়াতে টিভির প্রচুর চাহিদা। এখানে যে টিভির দাম 40,000 টাকা, মালয়েশিয়াতে সেটা 12,000 টাকায় পাওয়া যায়। যদি অর্ডার বড় হয় তাহলে 4,000 টাকাতেও পাওয়া যাবে। কিন্তু ইন্ডিয়াতে আনার সময় ট্যাক্সের জন্য টিভির দাম বেড়ে যায়। তো তারা পোর্টের কাস্টম অফিসারদের ঘুষ দিয়ে টিভিগুলো যদি স্পেয়ার পার্ট হিসেবে নিয়ে আসে তাহলে তাদের আর ট্যাক্স লাগবে না, আর এভাবে তারা কয়েক গুণ বেশি লাভ করতে পারবে। অ্যান্টনির এই আইডিয়াটা ভাস্করের অনেক ভালো লাগে, তাই সে এরপর থেকে নিয়মিত ব্যাংকের ভোল্ট থেকে টাকা চুরি করে অ্যান্টনিকে দিতে থাকে আর পরের দিন সেই টাকা আবার ভোল্টের জায়গা মতো রেখে দিতে থাকে। ফলে তাকে কেউ ধরতেও পারে না, আবার মোটা অঙ্কের টাকা লাভও করতে থাকে। এভাবে অল্প সময়ের ভেতরেই ভাস্কর তার ধারের টাকা সব পরিশোধ করে দেয়, পাশাপাশি নিজের অবস্থাও উন্নতি করতে থাকে। ভাস্করের এত দ্রুত উন্নতি দেখে সুমতির সন্দেহ হয়। সে ভাস্করকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে ব্যাংক থেকে লোন নিয়ে সাম্বার সাথে সে একটা বিজনেস শুরু করেছে, সে বিজনেস থেকে সে অনেক লাভ পাচ্ছে। ভাস্করের কথা সুমতি বিশ্বাস করে নেয় এবং খুব খুশি হয়। ভাস্কর সুমতিকে কিছু টাকা দেয় নেকলেস কেনার জন্য, কিন্তু সুমতি বলে সেই টাকা দিয়ে কার্তিকের জন্মদিন পালন করবে। তারা কখনোই ঘটা করে কার্তিকের জন্মদিন পালন করতে পারেনি। তো তারা আত্মীয় স্বজন, কার্তিকের বন্ধু বান্ধব সবাইকে জন্মদিনে ইনভাইট করে। তারা এতটা ধুমধাম করে জন্মদিনের আয়োজন করে যে সবার একদম তাক লেগে যায়। ভাস্কর, সাম্বা, অ্যান্টনি একসাথে টেবিলে বসেছিল। অ্যান্টনি তখন জানায় তার ছেলে আমেরিকাতে চাকরি পেয়েছে। ছেলে চায় অ্যান্টনিও যেন আমেরিকায় চলে আসে, কিন্তু অ্যান্টনি ছেলের বোঝা হয়ে থাকতে চায় না।
তার যা পুঁজি ছিল সব ছেলের পড়াশোনার পেছনে খরচ করে ফেলেছে। তাই আমেরিকা যাওয়ার আগে সে বড় একটা পুঁজি নিয়ে যেতে চায়, আর সেই টাকা দিয়ে আমেরিকাতেই একটা বিজনেস শুরু করতে চায়। সে ভাস্করকে নতুন একটা আইডিয়া দেয়। আগামী শনিবার দুবাই থেকে 3টা ফরেন গাড়ি আসছে, তারা যদি 10 লাখ টাকা ম্যানেজ করতে পারে তাহলে এই গাড়িগুলো কিনে নিতে পারবে। ইন্ডিয়াতে এসব গাড়ির যা চাহিদা তাতে তারা কয়েক গুণ বেশি টাকায় এই গাড়িগুলো বিক্রি করতে পারবে। অ্যান্টনির অফার তো ভালো ছিল, কিন্তু একসাথে 10 লাখ টাকা ব্যাংকের ভোল্ট থেকে ম্যানেজ করা মোটেও সহজ কথা না। তাই ভাস্কর তেমন একটা আগ্রহ দেখায় না। পার্টি শেষে রাতে ঘরে গিয়ে দেখে আজকে সবাই বেশ খুশি। এরই মধ্যে কার্তিক খুশিতে কাঁদতে শুরু করে। সে বলে তার বন্ধুরা তাকে সবসময় ছোট নজরে দেখতো, তাকে খোঁটা দিয়ে বলতো কার্তিক সবসময় আমাদের জন্মদিনে ফ্রিতে কেক খেতে আসে, ওর জন্মদিনে আমাদের কখনো কেক খাওয়ায় না। আজ নিজের জন্মদিনে বন্ধুদের কেক খাওয়াতে পেরে কার্তিকের মনের সব বেদনা দূর হয়ে গেছে। কার্তিক সবসময় তার দাদু বাড়িতে একই টি শার্ট পরে যেত, তাই তার মামাতো ভাই তাকে খোঁচা দিয়ে বলতো তোর বাবা কি তোকে টি শার্ট কিনে দিতে পারে না, সবসময় একই জিনিস পরে আসিস। আজ কার্তিকের গায়ে কোট প্যান্ট দেখে মামাতো ভাইয়ের কথাই বন্ধ হয়ে গেছে। তাই কার্তিক বাবা মায়ের কাছে প্রমিস করে এখন থেকে সে আর কখনো তাদের অবাধ্য হবে না। ছেলের এমন আনন্দ দেখে ভাস্কর আবারও নিজের মত পাল্টায়। সেভাবে এদের খুশি রাখা তার দায়িত্ব, আর এজন্য তাকে আরো টাকা কামাতে হবে। তাই ভাস্কর অ্যান্টনিকে ফোন দিয়ে বলে সে তাকে শনিবার 10 লাখ টাকা ম্যানেজ করে দেবে। তো শনিবার ভাস্কর ব্যাংকে গিয়ে অনেক ঝামেলা বিপদ সামলে 10 লাখ টাকা বের করে এনে অ্যান্টনিকে দেয়। সেই টাকা দিয়ে অ্যান্টনি গাড়ি 3টা কিনে নেয়। কিন্তু এরপরই তারা বড় এক সমস্যায় পড়ে। তাদের যে লোকের কাছে গাড়িগুলো বিক্রি করার কথা ছিল সেই লোকটা পুলিশের হাতে ধরা পড়েছে। তাই এখানে গাড়ি কেনার মতো আর কোনো ক্লায়েন্ট নাই। তারা 3জন মহাবিপদে পড়ে যায়। কাল রবিবার, ব্যাংক বন্ধ। পরশু সোমবার ব্যাংক খুলবে, আর ভাস্করকে সোমবার সকালেই ব্যাংকের ভোল্টে জায়গা মতো টাকা রাখতে হবে, না হলেই খেল খতম। ভাস্কর অ্যান্টনিকে খোঁজ নিতে বলে অন্য কোনো প্রদেশে এসব গাড়ি কেনার লোক আছে কিনা। অ্যান্টনি খোঁজ খবর নিয়ে জানতে পারে গোয়াতে একজন ক্লায়েন্ট আছে যে এই গাড়িগুলো কিনবে। তো তারা তখনই গোয়া যাওয়ার প্ল্যান করে, কিন্তু পথে 2টা পুলিশ চেকপোস্ট পড়ে। তারা এই ইম্পোর্টেড কার নিয়ে কখনো চেকপোস্ট পার হতে পারবে না। তাই ভাস্কর একটা প্ল্যান খাটায়। প্রথমে তারা গাড়িতে সরকারি ফেক নাম্বার প্লেট বসায়, তারপর 3জন ফকিরকে মন্ত্রীর মতো ড্রেস পরিয়ে মন্ত্রী সাজায় এবং একজন কলগাল ভাড়া করে তাকে মডেল সাজায়। এরপরে তাদেরকে গাড়িতে নিয়ে ভিআইপি পরিচয় দিয়ে 2টো পুলিশ চেকপোস্টই ফাঁকি দিয়ে গোয়ায় পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তারা 10 লাখের গাড়িতে 20 লাখ টাকা লাভ করে। ভাস্কর এই লাভের টাকা থেকে 1 লাখ টাকা করে ফকিরদের এবং কলগালকে দিয়ে বাকি টাকা সে অ্যান্টনি আর সাম্বা ভাগ করে নেয়। যাই হোক, ঝামেলা মিটিয়ে তারা অ্যান্টনিকে এয়ারপোর্টে ছেড়ে দেয়। এরপর ভাস্কর বাড়িতে গিয়ে তার কয়েকটা ড্রেস টাকার ব্রিফকেসে ভরে নেয়। এরপর সে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে এসেই ভাস্কর টেনশনে পড়ে যায়। সে খেয়াল করে ব্যাংকে পুলিশ এসেছে। ভাস্কর ভাবে হয়তো তার ভোল্ট থেকে টাকা চুরি করে নেওয়ার খবর ফাঁস হয়ে গেছে। ভাস্কর ভয়ে ভয়ে ব্যাংকে ঢোকে। এরপরে জানতে পারে পুলিশ আসলে তার জন্য আসেনি, বরং এজিএম এবং এআরএম লোন দেওয়ার বিনিময়ে মানুষের কাছে পার্সেন্টেজ নিত। এই স্ক্যামের জন্যই তাদের ধরতে পুলিশ এসেছে। এটা শোনার পর ভাস্কর কিছুটা হাফ ছেড়ে বাঁচে। এইসব ঝামেলার মাঝেও সে এক ফাঁকে ব্রিফকেসের টাকাগুলো ভোল্টে রেখে দেয়। এর ঠিক একটু পরেই ভাস্করের ব্রিফকেসটা জিএম স্যারের নজরে আসে। জিএম স্যারের ভাস্করের উপরে সন্দেহ হয় এবং তিনি ভোল্ট ম্যানেজারকে ভোল্টের গত দিনের কালেকশন চেক করার নির্দেশ দেয়, আর ভাস্করকে তার ব্রিফকেস খুলে দেখাতে বলে। ভোল্ট ম্যানেজার জানায় টাকার অ্যামাউন্ট ঠিক আছে। ভাস্করও ব্রিফকেস খুলে দেখায় সেখানে জামা কাপড় ছাড়া আর কিছু ছিল না। জিএম এবার নিশ্চিন্ত হয়ে চলে যায়। এই ঘটনার পরে ভাস্কর ভাবে সে এসব অপরাধ জগৎ ছেড়ে দিবে। সে নিজের সিদ্ধান্ত সাম্বাকেও জানায়, কিন্তু সাম্বা এভাবে গরিব জীবন কাটাতে চাইছিল না। সে ব্যাংকের পিয়নের চাকরি ছেড়ে দিয়ে নিজের একটা ব্যবসা শুরু করে। আর ভাস্করও গুনে দেখে সে মোট 6 লাখ টাকা জমিয়েছে। সে টাকাগুলো পরিবারের সব সদস্যর নামে আলাদা আলাদা কোর্টেতে জমিয়ে রাখে। কিন্তু এরই মধ্যে তার ভাইয়ের লন্ডনের একটা কলেজে অ্যাডমিশন হয়ে যায়। এম্বাসিতে কথা বলে জানতে পারে সব প্রসেসিং এর জন্য 6 লাখ টাকা লাগবে। ভাইয়ের ফিউচারের কথা ভেবে ভাস্কর তার জমানো সব টাকা খরচ করে ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয়। ফলে ভাস্কর যেখান থেকে সব শুরু করেছিল আবার সেখানেই ফিরে আসে। যাই হোক, জিএম এবং এআরএম এর ধরা পড়ায় ভাস্করের কপাল খুলে যায়। ব্যাংকে যেহেতু 2টা পোস্ট খালি হয়ে গিয়েছিল, তাই জিএম এর রেফারে চেয়ারম্যান স্যার ভাস্করকে এই জিএম পোস্টের প্রমোশন দেয়। যেহেতু ভাস্করের ডিউটি রেকর্ড খুব ভালো ছিল, তাই তাকেই এই পদের জন্য মনোনীত করা হয়। ভাস্করের বেতন 6,000 থেকে একদম 19,500 টাকা হয়ে যায়। ভাস্কর আনন্দে একদম আত্মহারা হয়ে যায় এবং চেয়ারম্যান স্যার ভাস্করকে জিজ্ঞেস করে তার আর কোনো চাওয়া আছে কিনা। ভাস্কর বলে ব্যাংকের এই মারুতি 800 মডেলের গাড়িটা তার অনেক পছন্দের। চেয়ারম্যান স্যার হেসে ভাস্করকে গাড়িটা দিয়ে দেয়। এজিএম হিসেবে কাজ শুরু করার আগে চেয়ারম্যান স্যার ভাস্করকে একজন স্পেশাল ক্লায়েন্টের ব্যাপারে সাবধান করে দেয়, যার নাম হার্ষা মেহরা। বলা চলে হার্ষা মেহরা তাদের ইনলিগাল ক্লায়েন্ট। এখানে ব্যাংকে একটা সিন্ডিকেট আছে। আমাদের সাধারণ পাবলিকদের যে রকম লোনের প্রয়োজন হয়, অনেক সময় ব্যাংকেরও লোনের দরকার হয়। তখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লোন নেওয়ার প্রয়োজন হয়, কিন্তু আইন অনুযায়ী ব্যাংক থেকে ব্যাংক লোন নেওয়া একদম নিষিদ্ধ।
তাই এক ব্যাংকের কর্তৃপক্ষ একজন ব্রোকারের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় আর ব্রোকার সেই টাকা অপর ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এভাবে যখন লোন পরিশোধের সময় হয় তখন আবার তারা সেম প্রসেসে ব্যাংকের টাকা পরিশোধ করে দেয়। তো এই হার্ষা মেহরা হলো সেই ব্রোকার। সে মাগাদা ব্যাংক আর কাটারি ব্যাংকের মধ্যে ব্রোকার হিসেবে কাজ করে। যাই হোক, হার্ষার হয়ে তার সব টাকা আদান প্রদান কাগজপত্র সব দেখাশোনা করে সুরজ নামের একজন। সুরজ ভাস্করের কাছে আসে লোনের চেক ইস্যু করার জন্য। ভাস্কর সুরজকে লোন পরিশোধের জন্য 14 দিনের সময় দেয়। সুরজ বলে তাদের লোন পরিশোধ করতে কিছুদিন লেটও হয়ে যেতে পারে, তাই ভাস্করকে ঘুষ হিসেবে একটা দামি ঘড়ি গিফট দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভাস্কর তার গিফট ফিরিয়ে দিয়ে বলে 14 দিনের একদিনও যেন লেট না হয়। নির্ধারিত সময় শেষে সুরজ লোনের টাকা ফেরত দিতে আসে। সুরজ চলে যাওয়ার পর ভাস্কর হার্ষার ব্যাংক স্টেটমেন্ট চেক করতে গিয়ে অবাক হয়ে যায়, কারণ স্টেটমেন্টে ব্যাংকের কোনো সিগনেচার ছিল না। তখন ভাস্কর বুঝতে পারে যে টাকাগুলো কোনো ব্যাংক নেয়নি, হার্ষা নিজের কাজের জন্য ব্যবহার করছে। কিন্তু এতগুলো টাকা হার্ষা কি কাজে ব্যবহার করছে, এই প্রশ্ন ঘুরতে থাকে ভাস্করের মনে। ভাস্কর তখন কাটারি ব্যাংকের এজিএম এর সাথে দেখা করে এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য, যে টাকাগুলো আসলে কোথায় যায়। কিন্তু কাটারি ব্যাংকের এজিএম ভাস্করকে কিছু বলে না, কারণ সে হার্ষার কাছ থেকে মোটা অঙ্কের টাকা পেত। পরে খোঁজ খবর নিয়ে ভাস্কর জানতে পারে হার্ষা শেয়ার বাজারে একটা বড় সিন্ডিকেট চালায়, আর এই শেয়ারগুলো কেনার জন্যই সে এতগুলো টাকা ব্যাংক থেকে নেয়। পরে ভাস্কর সুরজকে ফোন দেয় এবং হার্ষার স্ক্যাম সম্পর্কে বলে, এবং ভাস্কর সুরজের সাথে পার্সোনালি দেখা করতে চায়। দেখা করার পর ভাস্করকে সুরজ একটি ব্লাইন্ড চেক দেয়। ভাস্কর সেটি ছিঁড়ে ফেলে। ভাস্কর সুরজকে বলে সে তাদের যতগুলো লোন পাইয়ে দেবে তার বিনিময়ে ভাস্করকে 1% কমিশন দিতে হবে। পাশাপাশি তারা যেসব শেয়ার কিনবে বা বিক্রি করবে সেই সবের ইনফরমেশন ভাস্করকে একদিন আগে জানাতে হবে। উপায় না পেয়ে সুরজ ভাস্করের শর্ত মেনে নেয় এবং এরপর থেকে ভাস্করের উন্নতির দুয়ার আবারও খুলে যায়। তার কাছে অনেক টাকা আসতে শুরু করে। সে এক চান্সে সুরজের কাছ থেকে কমিশনের 25 লাখ টাকা পেয়ে যায়। কিন্তু এতগুলো টাকা সাধারণ ব্যাংকারের কাছে থাকলে যে কেউ সন্দেহ করবে, তাই এই কালো টাকাগুলো সাদা করার জন্য ভাস্কর একটা ছেলের সাথে দেখা করে, তার নাম আনোয়ার। আনোয়ার টাকাগুলো লটারির টিকিটের পিছনে ইনভেস্ট করতে বলে। তারা একটা লটারি কোম্পানির কাছে যায়। তারপরে তারা 25 লক্ষ টাকা এবং 3% কমিশন তাদের দিয়ে দেয়। বিনিময়ে লটারি কোম্পানি ভাস্করকে লটারির প্রথম প্রাইজটা পাইয়ে দেয়। পরের দিন পত্রিকায় নিজের লটারির নম্বর চেক করে ভাস্কর এবং এমন একটি ভাব নেয় যেন সে ভাগ্যক্রমে লটারিটি পেয়েছে। সে পরিবার এবং বাইরের লোকদের বোঝায় যে সে লটারি থেকে এতগুলো টাকা পেয়েছে। এখান থেকে কমিশন ট্যাক্স সব বাদ দিয়ে ভাস্কর প্রায় 17 লাখ টাকার মতো পেয়ে যায়। এরপরে সে একটা ট্রেন্ডিং অ্যাকাউন্ট খোলে। এরপরে সে টাকাটা সে শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। ভাস্কর সুরজের কাছ থেকে ইনফরমেশন নিত আর সেই অনুযায়ী অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেন্ডিং করত। আর এইভাবে সে জাস্ট 2 সপ্তাহে 17 লাখ টাকাকে 70 লাখ টাকা বানিয়ে ফেলে। এতে ভাস্কর অনেক বড় লোক হয়ে যায় এবং দিন দিন তার অহংকার বাড়তে থাকে। এর মধ্যে ভাস্করের বোনের বিয়ে ঠিক হয়ে যায় এবং তারা শপিং এর জন্য শপিং মলে যায়। তো শপিং মলে গিয়ে একটি জুয়েলারির দোকানে তাদের পোশাক আশাক দেখে জুয়েলারির মালিক তাদের দিকে খুব একটা অ্যাটেনশন দেয় না। এতে ভাস্করের অনেক রাগ হয়। ভাস্কর তখনই সেই জুয়েলারি শপ থেকে বের হয় এবং ব্যাংকে গিয়ে সব টাকা তুলে নেয়। টাকাগুলো তোলার পর ভাস্কর যায় শপিং মলে। তারা দামি কাপড় কেনে, দামি গাড়ি কেনে। তারপরে তারা আবার ফিরে আসে জুয়েলারি শপে। তখন জুয়েলারির মালিক ও তার কর্মচারীরা অনেক সম্মান দেয় ভাস্করকে। এরপর ভাস্কর তার বোনের বিয়ে মহা ধুমধাম করে দেয়। আর এদিকে হার্ষের লোন পাস করতে করতে ভাস্কর অনেক টাকার মালিক হয়ে যায়। একদিন আনোয়ার তার সাথে দেখা করতে আসে এবং আনোয়ার তাকে জানায় যে কালো টাকাগুলো এত ঘন ঘন লটারির মাধ্যমে লিগ্যাল করলে ইনকাম ট্যাক্সের নজর পড়ে যেতে পারে। আনোয়ার আরো বলে একটা বিজনেস স্টার্ট করতে হবে এবং তার মাধ্যমে কালো টাকাগুলো সাদা করা যাবে। তখন ভাস্কর বুদ্ধি করে সুমতিকে একটা হোম ফুডের বিজনেস স্টার্ট করে দেয় এবং সেই বিজনেসের ম্যানেজার রাখে আনোয়ারকে। বিজনেসটা খুব ভালোভাবে চলছিল। এইদিকে আনোয়ার ভাস্করের কালো টাকাগুলো লিগ্যাল করছিল এবং এই বিষয়ে যাতে সুমতি টের না পায় সেদিকে খেয়াল রাখছিল। এভাবে চলতে চলতে ভাস্কর অনেক টাকার মালিক হয়ে যাচ্ছিল এবং তার দিন দিন অহংকারও বাড়ছিল। এজন্য ভাস্কর মানুষের সাথেও খারাপ ব্যবহার করতে থাকে। আগে যেখানে মানুষের সাথে সে ভালোভাবে কথা বলতো, এখন সেখানে সে ইগো নিয়ে কথা বলতে থাকে। এসব দেখে সুমতি অনেক কষ্ট পায় এবং সে ভাস্করকে বলে তুমি অনেক বদলে গেছো। ভাস্কর তখন বলে আমি বদলে যাইনি, আমি অনেক বড় লোক হয়ে গেছি। একদিন ভাস্কর তার গাড়ি নিয়ে বাসায় ফিরছিল। এই সময় ওই রাস্তা দিয়ে আসছিল কাটারি ভাই। কাটারি ভাইয়ের স্কুটারের সাথে ভাস্করের গাড়ির সংঘর্ষ হয়। এতে ভাস্কর অনেক রেগে যায় এবং কাটারি ভাইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং ভাস্কর একটি লাঠি হাতে নিয়ে কাটারি ভাইয়ের স্কুটারটি ভেঙে ফেলে। এতে সুমতির সাথে ভাস্করের অনেক কথা কাটাকাটি হয়। এই কথাগুলো সিবিআই অফিসার লক্ষণ রাও খুব মনোযোগ দিয়ে শুনছিল। ভাস্কর লক্ষণ রাওকে বলে আমার খারাপ সময় তার কিছুদিন পর থেকেই স্টার্ট হয় এবং পুরো ঘটনা বলতে থাকে। একদিন কাটারি ব্যাংকের এজিএম হরিহরন ভাস্করের সাথে দেখা করতে
দেখতে আসে। তার ব্যাংকের নামে এখন পর্যন্ত 90 কোটি টাকার লোন ইস্যু হয়েছে। এটা শুনে হরিহরনের মাথা খারাপ হয়ে যায়। সে ভাস্করের কাছ থেকে লোনের স্টেটমেন্ট চেক করে এবং বলে এগুলোতে সে সই করেনি, তার সই নকল করে কাটারি ব্যাংকের নামে লোন উঠানো হয়েছে। হরিহরন একদম হতাশ হয়ে পড়ে এবং এত বড় অ্যামাউন্টের কথা যদি বাইরে বের হয় তাহলে শেয়ার মার্কেট কোলাপস হয়ে যাবে, ইন্ডিয়ার ইকোনমি একদম ভেঙে পড়বে। আতঙ্কে হরিহরন তখনই হার্ট অ্যাটাক করে। ভাস্কর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তাকে আর বাঁচানো যায় না। হরিহরনের মৃত্যু ভাস্করের মনে ব্যাপক প্রভাব ফেলে। সে এবার ভাবে এসব দুর্নীতি ছেড়ে দিবে। এরই মধ্যে সে আরেকটা ঘটনার সম্মুখীন হয়। ভাস্কর তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। ভাস্করের শালার রিসেন্টলি ব্যবসায় লস খেয়ে নাজেহাল অবস্থা, তার 50 লাখ টাকার প্রয়োজন। সুমতির মা সুমতিকে রিকোয়েস্ট করছিল সে যেন ভাস্করকে বুঝিয়ে ভাইয়ের জন্য 50 লাখ টাকার ব্যবস্থা করে দেয়। তখন সুমতি বলে এটা ভাস্করের টাকা, ভাস্কর টাকা দিবে কি না দেবে এটা সম্পূর্ণ তার ব্যাপার। তো এই ব্যাপারটা নিয়ে সুমতির সাথে তার মায়ের একটু তর্কাতর্কি হয়ে যায়। তর্কের এক পর্যায়ে সুমতির মা তাকে খোঁটা দিয়ে বলে আমি তোকে হোমমেড ফুডের বিজনেস প্ল্যান দিয়েছিলাম বলেই তোরা ইনকাম করে খেতে পারছিস। এই কথাটা সুমতির খুব খারাপ লাগে, তাই তখনই ফিরে গিয়ে সে নিজের দোকানটা ভেঙে ফেলে এবং ব্যবসা বন্ধ করে দেয়। বাড়ি ফিরেও ভাস্করের সাথে সুমতির অনেক ঝগড়া হয়। সুমতি এই নতুন ভাস্করকে একদমই একসেপ্ট করছিল না, সে পুরনো সাদামোটা ভাস্করকে ফেরত চাইছিল। তাদের এই ঝামেলা থেকে ভাস্করের বাবা বেরিয়ে আসে এবং ভাস্করকে ওনার রুমে ডাকেন। ভাস্করের বাবা অনেকগুলো পে বিলের রিসিট ভাস্করকে দেখায়, সেগুলো সুমতির দোকানের পে বিলের ডকুমেন্টস। ভাস্কর এটা সেটা বলে বাবাকে বোঝানোর চেষ্টা করলে তিনি বলেন আমি এক সময় চার্টার্ড অ্যাকাউন্টে ছিলাম, আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না, আমি জানি এগুলো কিসের টাকা, এসব মানি লন্ডারিং এর টাকা। তুই যে খেলায় নেমেছিস এটা খুব ডেঞ্জারাস। এক সময় টাকা কামানো শুধু পরিবারের চাহিদার জন্য ছিল, কিন্তু এখন তোর টাকার লোভ লেগে গেছে। দ্রুত টাকা কামানো আর দ্রুত গাড়ি চালানো দুটোই সাংঘাতিক। বাবার কথা মেনে নিয়ে ভাস্কর বেরিয়ে আসে এবং দেখে সুমতি তাদের সব কথা শুনে ফেলেছে। এতে তাদের মধ্যে রেষারেষি আরো বেড়ে যায়। এরপরে ভাস্কর সিদ্ধান্ত নেয় সে সব অন্যায় কাজ ছেড়ে দিবে। এজন্য প্রথমেই সে তার ট্রেন্ডিং কোম্পানি বন্ধ করে দেয়। পরের বার যখন সুরজ হারসার লোনের জন্য পেপারস নিয়ে আসে, ভাস্কর সেই পেপারস ছিঁড়ে ফেলে এবং সুরজকে বের করে দেয়। এমনকি সে জিএম এবং চেয়ারম্যান স্যারের নির্দেশও অমান্য করে নিজের সিদ্ধান্ত অটল রাখে। ভাস্কর যতগুলো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের সবার কাছে ক্ষমা চায়। ভাইকে লন্ডনে বাড়ি কেনার জন্য টাকা পাঠায়, বোনের নামে দুটো বাড়ি লিখে দেয়, শালাকেও 50 লাখ টাকা দেয়। পাশাপাশি শালাকে এটাও বলে তার আর এই টাকা ফেরত দিতে হবে না, বিনিময়ে তার লাভের 10% শেয়ার যেন সাম্বাকে দেয়, কারণ সাম্বা ব্যবসায় লস খেয়ে সর্বশান্ত হয়ে গেছে। এরপর ভাস্কর পাটেলকেও সরি বলে তাকে একটা নতুন বাইক কিনে দেয়, এমনকি নিজের প্রিয় মারুতি গাড়িটাও আরেকজন লোককে গিফট করে দেয়। এভাবে ভাস্কর তার পাপের প্রায়শ্চিত্ত করে ফেলে। সুমতির সাথেও তার মন কষাকষি ঠিক হয়ে যায়, কিন্তু তার এই ভালো হয়ে যাওয়া সবাই মেনে নিতে পারেনি। হার্ষার লোন অ্যাপ্রুভ না হওয়ায় জিএম ভাস্করকে ডেকে পাঠায় এবং লোন অ্যাপ্রুভ করতে ফোর্স করে। তাই ভাস্কর রাগ করে চাকরি থেকে রিজাইন নিয়ে চলে আসে। ভাস্করের এরকম সিদ্ধান্তে অফিসারেরা খুবই অবাক হয়। এছাড়া অফিসে সবাই ভাস্করকে খুব পছন্দ করত, তাই তার চলে যায় সবাই আপসেট হয়ে যায়। পরের দিন ব্যাংক থেকে লতা ম্যাডামের কল আসে। লতা ম্যাডাম তাকে বলে রিজার্ভ ব্যাংক থেকে লোক আসবে ইনফেকশনের জন্য। তখন ভাস্কর বলে আমি আর ওখানে চাকরি করি না, তাই আমি এ সম্পর্কে কিছু বলতে পারবো না। তখন কাহিনী চলে আসে প্রথম দিনে, যেদিন ভাস্করকে সিবিআই এর লোকেরা ধরে নিয়ে যায়। তারা ভাস্করকে ব্যাংকে নিয়ে যায় এবং তার অ্যাকাউন্ট চেক করে। অ্যাকাউন্ট চেক করে দেখে ভাস্করের অ্যাকাউন্টে প্রায় 100 কোটি টাকার মতো ছিল। তখন সিবিআই এর লোকেরা ভাস্করকে বলে এই টাকাগুলো হার্ষার অ্যাকাউন্টে পার করে দিতে। তখন ভাস্কর বুঝে যায় ব্যাংকের স্টাফ থেকে শুরু করে সিবিআই এর লোকেরা পর্যন্ত হার্ষার সাথে হাত মিলিয়েছিল। তাই ভাস্কর চুপচাপ টাকাগুলো চেকে লিখে দেয়, লিখে দিয়ে সেখান থেকে চলে আসে। হার্ষার লোকেরা যখন ব্যাংকে টাকাগুলো তুলতে চায় তখন জানতে পারে ভাস্কর 10 দিন আগে টাকাগুলো তুলে নিয়েছিল এবং অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ব্যাংকে চিঠিও দিয়েছিল, এবং এই ইনফরমেশনগুলো কম্পিউটারে তোলার জন্য 10 দিন সময় লাগে। এই কথা শোনার পরে ব্যাংকের বড় বড় কর্মকর্তা ও সিবিআই অফিসাররা অবাক হয়ে যায়। এরপরের সিনেই আমরা ভাস্করকে দেখতে পারি সে সপরিবারে প্লেনে উঠেছে। আসলে ভাস্কর আমেরিকা যাওয়ার প্ল্যান করেছিল কিছুদিন আগেই। ভাস্কর এক ট্রাভেল এজেন্সির মাধ্যমে জানতে পারে আমেরিকাতে 1 কোটি টাকা ডিপোজিট করলে সেখানে গ্রিন কার্ড এবং সিটিজেনশিপ খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আমেরিকাতে যাওয়ার পুরো প্ল্যানটাই হলো ভাস্করের বাবার, কারণ সে বুঝতে পারছিল বড় একটা ঝামেলা হতে চলেছে। তাই ভাস্কর আর দেরি না করে অ্যান্থনিকে ফোন দেয় এবং পরামর্শ করে আমেরিকাতে চলে যায়। আমেরিকাতে গিয়ে ভাস্কর একটি 5 স্টার হোটেল দেয়, আর এদিকে মাগাধা ব্যাংকে আরবিআই ডিপার্টমেন্ট চলে আসে, কারণ আরবিআই ডিপার্টমেন্ট মাগাধা ব্যাংকের স্ক্যাম সম্পর্কে জানতে পারে এবং তারা জিএম এবং চেয়ারম্যানকে গ্রেপ্তার করে। এর পাশাপাশি হার্ষ মেহরা এবং সিবিআই অফিসার লক্ষণ রাওকেও তারা গ্রেপ্তার করে নেয়। আর এদিকে আমেরিকায় ভাস্কর অনেক ভালো আছে এবং সে অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছে। এর পরপরই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং পাশে থাকুন, আবার পরবর্তী ভিডিওতে জমিয়ে গল্প করা যাবে।